আসসালামু আলাইকুম। ক্লাস 8, আজকে আমাদের প্রথম ক্লাস একসাথে, তাই না? আমি খুবই এক্সাইটেড, তোমার সাথে প্রথম দেখা হচ্ছে, আমার প্রথম একসাথে কথাবার্তা বলবো, পড়াশোনা করব। তার আগে তোমরা জানিয়ে দাও তোমরা কেমন আছো, রোজা কেমন কাটছে, সবার ফ্যামিলি সহ পড়াশোনা সহ সবার জীবন কেমন কাটছে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এবং আমি সহ আমার পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা। ভাই আরেকটু জুম হবে, আর এটা জাস্ট রোটেট করে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরহাদ। হ্যালো ফরহাদ, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং তোমাদের আব্বু আম্মু ভালো আছে, ছোট ভাই বোন বা বড় ভাই বোন যারাই আছে তোমাদের সাথে সবাই ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা এখন বলো, ক্লাস 8 কেমন এনজয় করছো? এই যে নতুন কারিকুলার পড়াশোনা আসছে, সেটা এনজয় করছো কেমন? কেমন লাগতেছে? হ্যাঁ, অমৃতা ঠিক আছে, ফাহিম, নিশান, আজান, আবরার, ফাতেমা, তারপর হচ্ছে রিফাত, যার যার নাম পারতেছি পড়তেছি, বাট সবার নাম তো পড়া পসিবল না, জানো। আচ্ছা মোটামুটি ভালো ভালো ভালো, ইন্টারেস্টিং। ওকে, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমি আমার পরিচয়টা দিয়ে নিই, অ্যাকচুয়ালি আমি কে, কেন আসছি এখানে। তো আসছি তোমাদের সাথে পড়াশোনা করতে, পড়াশোনা করাইতে, তাই না? বাট আমি কে, হু এম আই? আমি হচ্ছি ডক্টর তানজিম আহমেদ অন্তর। পরিচয়টা দিয়ে নিই। ডক্টর তানজিম আহমেদ অন্তর। আমি নটরডেম কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করেছি। এইচএসসি 16 ব্যাচ, ফ্রম নটরডেম কলেজ। তারপর ঢাকা মেডিকেলে ভর্তি হই। And আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি জাতীয় মেধায় 14তম হয়েছিলাম। 14th, হ্যাঁ, জাতীয় মেধায় 14তম হয়েছিলাম, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এবং তারপর ঢাকা মেডিকেল কলেজ, এই ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাশ করেছি। এখন এমবিবিএস পাশ করে আমার মেইন প্রফেশনের পাশাপাশি তোমাদের সাথে শেখাতে আছি, তোমাদের শেখানোর জন্য, তোমাদের মধ্যে পড়ার আনন্দ ক্রিয়েট করার জন্য ইনশাআল্লাহ। বুঝছো? এই হচ্ছে ছোট্ট জীবনের একটা ছোট্ট পরিচয়। আমরা অনেক ক্লাস করবো ইনশাল্লাহ, অনেক কথাবার্তা বলবো, সেই অনুযায়ী আমাদের একে অপরকে চেনা জানা হবে, আমি তোমাদের সম্পর্কে জানবো, তোমরা আমার সম্পর্কে জানবে। বাট একদিনে তো সব জানা যাবে না, তাই না? সময় দিতে হবে ইনশাল্লাহ। আপনি কি ডাক্তারি করেন? হ্যাঁ, এমবিবিএস তে পাশ করেছি, ডাক্তারি করি ভাই। আর হচ্ছে রিসেন্টলি বিসিএস পরীক্ষা দিলাম, বিসিএস রিটেন পরীক্ষা দিলাম। সামনে রেজাল্ট, দোয়া রাখবে ইনশাল্লাহ যাতে আমার পরীক্ষাটা ভালো হয় এবং রেজাল্টটা যাতে ভালো হয়, এবং কাঙ্ক্ষিত ফলাফল যাতে আল্লাহ তাআলা আমাকে দান করেন। এই তোমরা মানে আমার মতো মেডিকেলে পড়তে চাও কে কে, জানো তো? এখন থেকে কি কে স্বপ্ন বুনছো যে মেডিকেলে পড়বো, বা আঙ্কেল আন্টের ইচ্ছা তুমি মেডিকেলে পড়ো, সাথে সাথে তোমারও খানিকটা ইচ্ছা করে যে মেডিকেলে পড়বো, ডাক্তার হবো, মানুষের সেবা করবো, এরকম কার কার ইচ্ছা বলো তো? আচ্ছা আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, বুঝছো? কিশোরগঞ্জ। তোমাদের মধ্যে কার কার ইচ্ছা যে ভাইয়ার মতো আমি নর্ডেম কলেজে পড়তে চাই? ছেলেরা অবভিয়াসলি। আর ছেলে মেয়ে দুইজনের কাদের ইচ্ছা যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাই, জানো তো আমাকে? আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে আমি ইঞ্জিনিয়ার হবো। ভেরি গুড, দ্যাটস এ ভেরি গুড চয়েস। আচ্ছা একদিন বুয়েটে পড়তে চাই। ভেরি গুড। আচ্ছা ওকে। মেডিকেলে পড়া যে কঠিন, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। দেখো, পড়া সব জায়গারই কঠিন এবং সব জায়গারই সহজ। ইট ডিপেন্ডস হাউ ইউ টেক দিস, তুমি কিভাবে সেটাকে গ্রহণ করছো, কিভাবে তোমার মন মানসিকতাকে তৈরি করছো, এটার উপর ডিপেন্ড করে। তোমার মন মানসিকতা ভালো থাকলে, স্ট্রং থাকলে কঠিন জিনিসও সহজ হয়ে যায়। আর যদি উইক থাকো, নেগেটিভ ভাইব নিয়ে চলো, নেগেটিভ থটস নিয়ে চলো, সেই ক্ষেত্রে সহজ জিনিসটাও কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা রিলেটিভ জিনিস, কঠিন সহজ। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তেছে, ভেরি গুড। একটা ভালো সাবজেক্টে পড়বে ইনশাল্লাহ। তারপর বিসিএস দিবে, অ্যাডমিন ক্যাডার হবে, পুলিশ ক্যাডার হবে, বা রিসার্চে যাবে। ইউ উইল ডু গ্রেট ইনশাল্লাহ। আমি নট অনলি পড়বো, কিন্তু ডাক্তার হবো না। আচ্ছা যাই হোক। আচ্ছা একজন ডিসি হওয়ার ইচ্ছা আছে, ভেরি গুড।
তো তোমাদের ইচ্ছাগুলো আমাকে খুব আপ্লুত করছে, খুব ফ্যাসিনেটিং ইচ্ছা, ডিসি হওয়ার ইচ্ছা, ভেরি গুড। এরকম ভাবনা এত ছোটবেলায় আসা হাই অ্যাপ্রিসিয়েটেড। আল্লাহ তাআলা তোমার ইচ্ছা পূরণ করুক এবং তুমি ডিসি হও, একটা জেলার টোটাল কর্তা হও এবং সেই জেলার সকল অন্যায় অবিচার তুমি দূর করে দাও, সততার সাথে ডিসির দায়িত্ব পালন করতে পারো, সেই দোয়া রইলো তোমার জন্য। পাইলট হবো, আচ্ছা, এটা আমারও ছোটবেলায় ইচ্ছা ছিল পাইলট হবো, বুঝছো? এটা মানে সবারই ছোটবেলায় একটা কমন ইচ্ছা যে পাইলট হবো, বিমান চালাবো। আই ওয়ান্ট টু বি সিইও, ওকে, হি ওয়ান্টস টু বি অ্যান এন্টারপ্রেনিউর, রাইট? এটা হবে ইনশাল্লাহ। বাট সবকিছু যাই হইতে চাও, তোমার সবকিছু হওয়ার জন্য একটা প্রপার এডুকেশনাল বেস লাগবে। বিজ্ঞানী হতে চাই, আচ্ছা ঠিক আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আচ্ছা, ভেরি গুড চয়েস। আচ্ছা, অনেকের অনেক ইচ্ছা, বাট সবার সবার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা যাই হোক না কেন, ইচ্ছা পূরণ করতে হলে কিছু কমন জিনিস আছে যেটা সবাইকে মেনে চলতে হবে, সবাইকেই মেনে চলতে হবে। তো এই কমন জিনিসগুলোর মধ্যে কি কি আছে বলো তো? এই কমন জিনিসের মধ্যে একটা আছে তোমার এডুকেশন, প্রথম জিনিস শিক্ষা। এখন এই শিক্ষা তো অনেক ধরনের আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা, তুমি কোন স্কুল কলেজে পড়ছো এটা, তোমার একাডেমিক রেজাল্ট, ঠিক আছে? তারপর তোমার ধর্মীয় শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। তো শিক্ষা বলতে তোমার সব কিছুকেই বোঝাইতে হবে। তুমি একটা ভালো ডাক্তার হতে চাও, ভালো আর্মি অফিসার হতে চাও, ভালো ডিসি হতে চাও, ভালো বিজ্ঞানী হতে চাও, যে কোনো প্রফেশন, ভালো ইঞ্জিনিয়ার হতে চাও, যে কোনো প্রফেশনে যেতে চাও না কেন, তোমার এডুকেশন একটা স্ট্রং বেস লাগবে। এডুকেশন হতে হবে স্ট্রং, খুবই স্ট্রং। কি ধরনের? একাডেমিক, একাডেমিকের সাথে সাথে তোমার ধর্মীয়, কারণ মরতে তো সবার হবেই, তাই না? তো ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, বা নৈতিক শিক্ষা যদি বলি, এগুলো ইম্পর্টেন্ট। তুমি যাই হতে চাও না, যত বড় হতে চাও না কেন, এগুলা ছাড়া তুমি হয়তো অনেক বড় প্রফেশনে যেতে পারো কিন্তু বড় মানুষ হতে পারবে না, ঠিক আছে? তুমি হয়তো বড় লোক হইতে পারে কিন্তু বড় মানুষ হইতে পারবে না। তো এগুলো দরকার তোমার। আচ্ছা বলো তো আর কি কি দরকার তোমার, তোমাদের কাছে কি মনে হয় যে আর কি কি দরকার ভাইয়া ভালো করতে হলে, জীবন অনেক বড় হইতে হলে, সবার কাছে প্রিয় হইতে হলে, সবার জন্য ভালো করার চেষ্টা করতে চাইলে কি কি করা দরকার বলো তো আমাকে? এক্সাম্পল আমি ক্রিকেটার হতে চাই, তামিম, তোমার নামও তো তামিম ইকবাল, তুমি তামিম ইকবাল থেকেও ভালো ওপেনার হও, ঠিক আছে? এই দোয়া রইলো তোমার জন্য। এবং তুমি বাংলাদেশের জন্য অনেক অনেক ট্রফি জিতে নিয়ে আসো। এই যে বাংলাদেশ একটা টেস্ট খেলা হারতেছে শ্রীলঙ্কার সাথে, এরকম যাতে দৃশ্য না দেখতে হয় তোমার ব্যাটিং অথবা বোলিং এর ছোঁয়ায়, সেই দোয়া রইলো তোমার জন্য। আচ্ছা, হার্ড ওয়ার্ক, ওকে, হার্ড ওয়ার্ক। তোমরাই বলো যে আর কি কি দরকার সফল হইতে হলে, বা যার যার স্বপ্ন পূরণে আর কি কি দরকার? হার্ড ওয়ার্ক, আমি লিখলাম হার্ড ওয়ার্ক দরকার। আচ্ছা, তারপর কি দরকার? আর আরেকটা মিস করে গেছে, দোয়া দরকার, বুঝছো? আল্লাহর দয়া আর মা বাবা এবং গুরুজনের দোয়া দরকার। দোয়া খুবই ইম্পর্টেন্ট, দোয়াতে সব মিলে। আর মা বাবার দোয়া তো হচ্ছে ডিরেক্ট আল্লাহ পর্যন্ত চলে যায়, ঠিক আছে? মা বাবা হচ্ছে এমন এক উকিল, যে উকিল কোনো কেস হারবে না আল্লাহর দরবারে, বুঝছো? তো তাদের যদি দোয়া তোমার সাথে থাকে, তুমি সবসময় ভালো করবে ইনশাল্লাহ। দোয়া তো আছে, ইচ্ছা, দৃঢ়তা। আচ্ছা, আচ্ছা, রহমত, দোয়া, হার্ড ওয়ার্ক, দৃঢ়তা, আর কি কি? প্যাশেন্স, ভেরি গুড। আচ্ছা, প্যাশেন্স, তারপর আর কি? কাম अगेन, কাম अगेन, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কি দরকার? সৎ চরিত্র, গুড ক্যারেক্টার, ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা আছে না, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তো তোমার ক্যারেক্টার খুবই স্ট্রং হইতে হবে। আর তোমার যদি এই শিক্ষাগুলো থাকে, তোমার ক্যারেক্টার বা চরিত্র অবশ্যই ভালো হবে, তাই না? মোটিভেট, একদম মোটিভেশন, আচ্ছা, ভেরি গুড। মোটিভেশন, তোমার সবসময় মোটিভেটেড থাকতে হবে, তাই না? তুমি যদি মোটিভেশন না থাকে তাহলে তো কাজে তুমি ইচ্ছা পাবা না, কাজ করতে চাইবা না। মোটিভেশন থাকতে হবে। আচ্ছা, জীবনে শুধু টাকার দরকার। আচ্ছা, জীবনে শুধু যে টাকার দরকার এরকম না, বাট আবার টাকার দরকার নাই, অর্থ অনর্থের মূল, এটাও কিন্তু ভুল কথা, বুঝছো? অর্থ অনর্থের মূল, এই ভাব সমাসন লিখতে গিয়ে অর্থকে অনেক গালি দাও, কিন্তু অর্থ জিনিসটা কি এতই খারাপ নাকি অর্থকে আমরা খারাপ ভাবে ব্যবহার করি? তো অর্থ খারাপ নাকি ভালো, টাকা পয়সা খারাপ দিকে যাবে নাকি ভালো দিকে যাবে, এটা ডিপেন্ড করে অন দ্য পার্সন, ব্যক্তির উপর নির্ভর করে অ্যাকচুয়ালি, যে অর্থ খারাপ নাকি ভালো। তুমি অনেক টাকা অনেক ভালো পথে ব্যয় করতে পারো, আবার
টাকা পেয়ে তুমি নষ্ট হয়ে যেতে পারো, নষ্ট পথে ব্যয় করতে পারো। তো টাকা খারাপ না, এটা একটা বস্তুবাচক জিনিস, তাই না? এটা খারাপ হইতে পারে না। বাট মানুষটা হয়তো খারাপ ভাবে টাকাকে ব্যবহার করে, তখন এই টাকাকে গালি খাইতে হয়। কিন্তু গালি খাওয়া উচিত হচ্ছে মানুষের। মানুষ টাকাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে পারবে সেটা জানে না, সেটা শিখে না। সৎভাবে টাকা উপার্জন করা এবং সৎভাবে টাকা ব্যয় করা, এই জিনিস মানুষ পারে না, মানুষ করে না, আমরা করি না। তো দোষটা আমাদের। তো মানুষই অনর্থের মূল অ্যাকচুয়ালি, যদি টাকা পয়সা আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি। তো অর্থ অনর্থের মূল না, অর্থ দরকার, টাকা পৃথিবীতে দরকার। ভালো থাকতে হলে, তোমার আশেপাশের মানুষকে ভালো রাখতে হলে অবশ্যই টাকা দরকার। বা সেই টাকাটা হইতে হবে সৎ উপায়ে উপার্জিত, এবং সেই টাকাটা ব্যয়ও করতে হবে সবকিছু বিবেচনা করে। স্যার আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাই আমি ডাক্তার। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি, একদম সদ্য ডাক্তার বলতে পারো। 2022 সালে আমি এমবিবিএস কমপ্লিট করেছি। ঠিক আছে, এখন বিসিএস রিটেন দিয়েছি, ইনশাআল্লাহ সরকারি ডাক্তার হওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দোয়া করবে আমার জন্য। আচ্ছা, এই তো আমি উত্তর পেয়ে গেছি। দেখি দেখি, রাকিন, গুড হেলথ। দেখো তোমরা অনেক কিছু বলছো, অনেক কিছু বলছো, বাট জীবনে সফল হইতে হইলে গুড হেলথ অবশ্যই দরকার। গুড হেলথ, সুস্বাস্থ্য, এইটাও কিন্তু দরকার তোমার। এটা ছাড়া, ধরো তোমার সব আছে, তোমার শিক্ষা আছে, তুমি অনেক আত্মবিশ্বাসী, তুমি অনেক মোটিভেটেড, তোমার চরিত্র সৎ, বাট আনফর্চুনেটলি তোমার শরীরটা ভালো নাই, তুমি কাজ করার মতো শক্তি পাও না, তুমি অসুস্থ, আল্লাহ না করো। তখন কি হবে? তোমার এই সব জিনিস আছে, কিন্তু এগুলাকে চালানোর জন্য যে মেইন ইঞ্জিন তোমার বডি, সেই বডিটাই সুস্থ নাই। বা বডি সুস্থ আছে, তুমি মানসিকভাবে সুস্থ না, তাই না? তুমি হতাশায় ভুগে আছো। তখন কি হবে? আলটিমেটলি তোমার এই জিনিসগুলা কিন্তু জিরো হয়ে যাবে। তুমি সুস্বাস্থ্যের অধিকারী না হইলে তুমি কখনো ধর্মীয় কাজ কমপ্লিট করতে পারবে না, তুমি মানুষকে সময় দিতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, তোমার জায়গায় পৌঁছতে পারবে না। তো সফল হইতে হলে জীবনে সব কিছুর পাশাপাশি আমাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে, সব সময় ভালো থাকার চেষ্টা করতে হবে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে যাতে ভালো রাখে তোমাকে, ইনশাল্লাহ। ভাই স্ক্রিনটা অফ হয়ে গেছে, বুঝতে পারছো? তো হেলথ ইজ ইম্পর্টেন্ট, হেলথ ইজ ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, যে কিভাবে আমার স্বাস্থ্য সুরক্ষিত থাকে, এই চিন্তা প্রথম থেকে আমি করতে পারি, আমার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে আমি কাজকর্ম করে যেতে পারি। তাহলে চলো প্রথমে জেনে নেই, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। স্বাস্থ্য বলতে কি বুঝো বলো তো? এই সুস্বাস্থ্য বলতে কি বুঝো বলো? তোমরাই বাচ্চারা সব পারো, ইউ আর দ্য সোর্স অফ নলেজ, তোমাদের থেকে বের করে নিয়ে আসতে হবে। এন্ড টিচারের দায়িত্ব এইটাই, তোমাদের থেকে তোমাদের নলেজটা বের করে নিয়ে আসা। বলো তো সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? একদম হচ্ছে টাইম ঠিক রেখেছো, হ্যাঁ, পাংচুয়ালিটি খুব ইম্পর্টেন্ট, সময়ানুবর্তিতা। কিন্তু স্টিফেন হকিং তো প্যারালাইজ ছিল। হ্যাঁ বাচ্চা, তোমার কি মনে হয় না যে স্টিফেন হকিং যদি তোমার মতো সুস্থ স্বাভাবিক থাকতো, সে হয়তো আরো অনেক কিছু করতে পারতো? এটা কি মনে হয় না? সে হয়তো আরো অনেক বেশি বিজ্ঞানের অবদান রাখতে পারতো। কিছুটা হলো তার সমস্যা হয়েছে, সে নিজে কথা বলতে পারতো, সে সিমুলেশন ক্রিয়েট করে কথা বলতে হইতে তাকে। বা সে যদি তোমার মতো এক সুস্থ স্বাভাবিক মানুষ হইতো, সে কি আরো বেশি অবদান রাখতে পারতো না? তার জীবনটা আরো সুখকর হইতো না? তার জীবনটা আর একটু স্মুথ হইতো না? আর জীবন যখন আরো সুখকর হইতো, সে কি বিজ্ঞানী হিসেবে আরো বড় হইতে পারতো না? বিজ্ঞানে তার অবদানটা আরো বেশি রাখতে পারতো না? তোমার কি মনে হয় বলো তো? অবশ্যই সে আরো বেশি করতে পারতো, সে আরো ভালো থাকতে পারতো, তার যদি সবকিছু ঠিকঠাক থাকতো, তাই না? আচ্ছা, তো অনেক উত্তর আসছে। দেখো, তো সুস্বাস্থ্য বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? সুস্বাস্থ্য মানে কি? সুস্বাস্থ্য মানে তোমার শারীরিক স্বাস্থ্য, শারীরিক। সুস্বাস্থ্য মানে তোমার শরীর অনেক ভালো, কিন্তু তুমি অনেক শক্তিশালী, অনেক মোটা তাজা, কিন্তু তোমার হতাশায় ভরপুর। তুমি কোনো কাজে স্পৃহা পাও না, তোমার মনে শুধু হতাশা আর ভয়, ভয় আর সংশয় তোমার মনে ভরা।
তাহলে কি হবে? তাহলে তো হবে না। তো তোমার একটা মানসিক স্বাস্থ্য দরকার, সুস্বাস্থ্য দরকার, মানসিক সুস্বাস্থ্য। তুমি সবসময় ভালো চিন্তা করতে পারবে, তোমার মধ্যে হতাশা থাকবে না, তোমার একটা আত্মবিশ্বাস কাজ করবে, ভালো লাগা কাজ করবে। তো অবশ্যই মানসিক স্বাস্থ্য দরকার, তাই না? আবার ধরো তোমার শরীর ভালো, তোমার মন ভালো, কিন্তু তুমি যে জায়গায় থাকো সেটা ভালো না। সেই জায়গায় শুধু মারামারি কাটাকাটি, ঠিক আছে, সেই জায়গায় মানুষ মানুষকে দেখতে পারে না, সেই জায়গায় অনেক ক্যাওস। তখন কি হবে? আলটিমেটলি সেই জায়গার কারণে তোমার সুস্থ দেহ, সুস্থ মন সবকিছুই আবার অসুস্থ হতে শুরু করবে। অর্থাৎ তুমি যে সমাজে আছো সেই সমাজের মধ্যে একটা সুস্বাস্থ্য, সমাজের সুস্বাস্থ্য কি অ্যাকচুয়ালি? সমাজের মধ্যে একটা নিয়ম থাকতে হবে, সমাজের মধ্যে শান্তি থাকতে হবে, সমাজ অপরাধ মুক্ত হইতে হবে, অর্থাৎ সামাজিক স্বাস্থ্য, সামাজিক সুস্থতা, এটাও দরকার আমাদের। বুঝছো? তো সবকিছু যদি সুন্দর মতো থাকে, সবকিছু যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, শারীরিক, মানসিক এবং সামাজিক কাঠামো যদি ঠিক থাকে, তখনই কিন্তু তুমি একটা সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন উপভোগ করতে পারবা। এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকলে চিন্তা করো কি হবে? আরেকটা সেটা দ্বারা প্রভাবিত হবে। ধরো তোমার শরীর ভালো, মন ভালো না, আলটিমেটলি তুমি ভালো থাকবে না। তোমার শরীর ভালো, সামাজিক অবস্থা ভালো, তুমি ডিপ্রেশনে আছো, তখনও সেম অবস্থা। তোমার মন ভালো, তুমি মনে কোনো হতাশা নাই যে আমি ভালো থাকতে চাই, এই নিয়ে তুমি চিন্তা করো, ভালো করতে চাও মানুষের, কিন্তু তোমার সমাজ ব্যবস্থাটা খারাপ, তোমার শরীরে অনেক রোগ, তখনও তুমি ভালো থাকতে পারবা না। তোমার মন ভালো, সমাজ ব্যবস্থা ভালো, কিন্তু তুমি শারীরিক রোগে ভুগছো, তখনও কিন্তু ভালো করতে পারবা না, তাই না? তো সামাজিক বলতে আমরা পরিবারকে বুঝাচ্ছি, পরিবার মিলে, অনেকগুলো পরিবার মিলে তো একটা সমাজ, তাই না? কম্বাইনলি সবকিছুই বুঝাই ফেলছে এটা দিয়ে। তো এই তিনটা জিনিস আমার ইম্পর্টেন্ট হেলদি থাকতে হলে। আর তিনটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভালো করতে হলো জীবনে, জীবনে সুখের মধ্যে যদি আমি থাকতে চাই, অবশ্যই এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমাকে এই তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে, কিভাবে শারীরিক স্বাস্থ্য মেনটেন করা যায়, কিভাবে মানসিক স্বাস্থ্য মেনটেন করা যায়, আমি কখন নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল বেশি করব, বা কখন আমি স্বাস্থ্য সেবার জন্য কোথাও যাব, কারো শরণাপন্ন হব, কারো হচ্ছে মতামত নিব, তাই না? সমাজে আমার অবদানটা কি থাকতে পারে যাতে সামাজিক স্বাস্থ্য ঠিকঠাক মতো থাকে? সমাজে আমরা একে অপরের সাথে কিভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি, সমাজে একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারি যাতে আমাদের সামাজিক ব্যবস্থা সুন্দর থাকে, এই সব কিছু মিলিয়ে যাতে আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি এবং নিজের হাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, এই জিনিসগুলো আমাদের দরকার জানা, তাই না? এবং তোমাদের কারিকুলাম এই জিনিসগুলো দিয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, যে তোমরা শুরু থেকে এই জিনিসগুলো নিয়ে জানবে, শিখবে, তোমরা বড় হয়ে একটা উন্নত মানুষ হিসেবে তৈরি হবে নিজে। আচ্ছা বাচ্চারা, আমাকে 1 মিনিট সময় দাও, ভাই সাউন্ড একটু অফ, ক্যামেরাটা অফ। ডান।
আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, আবার চলে আসছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের দরকার, তাই না, জানতে হবে আমাদের। আচ্ছা, এখন আসো, শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ভালো লাগে না একটা রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই, তাই না? সেই রোগের চিকিৎসা হচ্ছে নিজের মনকে শক্ত করা, পরিবারকে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে কোয়ালিটি টাইম দেওয়া, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা, অযথা সময় নষ্ট না করা। তুমি ধরো আজকে অনেক সময় নষ্ট করতেছো, পড়াশোনা করবাই না করবাই না করবে না, সারাদিন সময় নষ্ট করলা, কিন্তু রাতে ঠিকই তোমার মনে হবে আরে সারাদিন পড়লাম না, সময় নষ্ট করলাম, কি হবে, পরীক্ষাতে ফেল করবো, পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে। তখন কিন্তু হতাশা চলে আসে, আসে না? কি হয়েছে, এরকম আসে না, এরকম আসে। তো দেখো, পড়াশোনা না হইলেও সময় কিন্তু বেশি নষ্ট করলেও খারাপ লাগে, অবহেলা করলেও পরে খারাপ লাগে, তখন মানসিকভাবে একটু হতাশায় চলে যাও। আবার ধরো তুমি পড়াশোনায় করতেছো পড়াশোনা করতেছো পড়াশোনা করতেছো, দিন দুনিয়া আর কিচ্ছু দেখো না, তুমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো না, বন্ধু বান্ধবের সাথে তোমার কোনো কানেকশন নাই, তুমি একদম ঘরের কোণে বসে থাকো, তখনও কিন্তু তোমার মনটা খুব ভালো থাকবে না, তুমি বাইরের দুনিয়াটা দেখতে পারবে না। মানুষের সাথে মেশা না মেশার কারণে তোমার মধ্যে একটা সামাজিক সোশ্যালাইজেশন সেটা ভালো করে ডেভেলপ হবে না। তুমি দেখবে আত্মীয় স্বজনের সাথে মিশতে যাচ্ছ না, আত্মীয় স্বজন আসলে তুমি লুকায় যাচ্ছ, কারোর সামনে গিয়ে যে সালাম দিবা, কথাবার্তা বলবা, এটা পাচ্ছ না, এই সাহস তুমি পাচ্ছ না, এরকম হয় না? তো এটাও তো ঠিক না, তাই না? এটা প্রপার ব্যালেন্স দরকার, যে আমার স্বাভাবিক কাজকর্মগুলো করব আমি একটা নির্দিষ্ট সময়ে করব, স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি আমি পরিবারকে সময় দিব, বাবা মার সাথে কথাবার্তা বলবো, পরিবারের অন্যান্য সদস্যের সাথে মেশার চেষ্টা করব, কোনো একটা ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, বা অন্য মানুষকে হেল্প করা, কোনো একটা সামাজিক গুরুত্বপূর্ণ কাজে আমি কন্ট্রিবিউট করব, এই জিনিসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট জীবনে। তো সব কিছু যখন তুমি ব্যালেন্স করতে পারবে, তোমার পড়াশোনাও ঠিক থাকবে, তোমার মনও ভালো থাকবে, তোমার আশেপাশের যে মানুষগুলো থাকবে তারাও তোমাকে নিয়ে সন্তুষ্ট থাকবে। আর চিন্তা করো, তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, তোমাকে নিয়ে সন্তুষ্ট, তোমার কথাবার্তা, পড়াশোনায়, সব কিছুতে, তোমার কাজকর্মে, তখন দেখবা মন থেকে একটা ভালো লাগা তোমার এমনিতেই কাজ করবে, যে অ্যাটলিস্ট আই এম ডুইং সামথিং গুড, যে যার কারণে আমার বাবা মা খুশি আছেন, আমাকে নিয়ে প্রাউড ফিল করেন, আমার সাথে অন্যান্যদের সম্পর্ক ভালো, আমি সবার সাথে ভালো সম্পর্ক রাখছি, আমার নামে কোনো বাজে রিপোর্ট নাই, স্কুলে নাই, কলেজে নাই, বা হচ্ছে আমার সোসাইটিতে নাই, কিচ্ছু নাই, ওভারঅল ভালোই যাচ্ছে জীবন। তখন দেখবা এমনিতেই তোমার মধ্যে একটা মানসিক প্রশান্তি কাজ করবে। বুঝছো? স্যার আবার কি আমাদের জেএসসি এক্সাম হবে, এরকম কিছু আমি শুনি নাই, বাট এরা, এইগুলো তো যারা পলিসি মেকার ওরা বলতে পারবে, তাই না? আমি একটা ক্ষুদ্র মানুষ, ডাক্তার, আমার তো শিক্ষানীতি প্রণয়ন করার ক্ষমতা নাই, তো আমি কেমনে বলবো বলো? আচ্ছা স্যার, এগুলো রুটিন কিভাবে তৈরি করব? আচ্ছা দেখো, এই রুটিন কিভাবে তৈরি করবো সুস্বাস্থ্য অর্জন করতে হলে, তাহলে খেয়াল করো, আমি আগের স্লাইডে বলেছি, সুস্বাস্থ্যের অধিকার হইতে হলে তোমার অধিকারী হতে হলে শারীরিক স্বাস্থ্য যেমন দরকার, মানসিক স্বাস্থ্য তেমন দরকার, সামাজিক স্বাস্থ্য তেমন দরকার। আচ্ছা, আবার মানসিক স্বাস্থ্য বলতে কি আমি বলছি, মানসিক স্বাস্থ্য একটা কমপ্লেক্স জিনিস, মানে জটিল জিনিস। তোমার যে রেগুলার কাজকর্ম, যেতে অ্যাজ এ স্টুডেন্ট তোমার রেগুলার কাজকর্ম কি, পড়াশোনা করা, তো তোমার পড়াশোনা ঠিক থাকতে হবে, তোমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে, তখন দেখবা তোমার মনটা ভালো থাকবে, তোমার পড়াশোনা ভালো, তোমার রেজাল্ট ভালো, তাহলে কি হবে, তোমার রেজাল্ট ভালো, তাহলে তুমি আত্মবিশ্বাসী হবে, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স আসবে যে আমি ভালো করতে পারবো ইনশাল্লাহ। আর যদি রেজাল্ট ভালো না থাকে তখন কি হবে, হতাশা আসবে, হাই হ্যাঁ আমাকে দিয়ে মনে হয় কিচ্ছু হবে না, আমি মনে হয় বাবা মার একটা ওয়েস্টেজ, শুধু শুধু আমার পেছনে টাকা নষ্ট করছেন। বা তুমি পড়াশোনা না করলে তোমার টিচার তোমাকে বকবে, তোমার বাবা মা তোমাকে রাগ করবে, মাঝে মাঝে একটু বকুনি দিবে, তাই না? তোমার ফ্রেন্ডরা দেখবা তোমাকে অবহেলা করছে, ও পড়া পারে না, ওর সাথে মিশে যাবে না, ওর থেকে দূরে থাকতে হবে, তখন সব কিছু কারণে তোমার মানসিক প্রশান্তি একটু বিগড়ে যাবে। তো পড়াশোনা দরকার, পড়াশোনা করলে কনফিডেন্স আসবে তোমার। তারপরে যে দৈনন্দিন কাজকর্ম, ওই কাজকর্মগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো, রুটিন ওয়াইজ করতে পারো, সেক্ষেত্রে তোমার একটা কনফিডেন্স আসবে, প্রশান্তি আসবে। তুমি ধর্মীয় যে কাজগুলো আছে, ধর্মীয় যে কাজগুলো আছে, এই ধর্মীয় কাজগুলো করার ফলেও কিন্তু তোমার মানসিক প্রশান্তি কাজ করে। ধর্মীয় কাজ, ধর্মীয় অনুশাসন মানা, সেগুলো কিন্তু তোমার মানসিক প্রশান্তিকে অনেক অনেক বাড়িয়ে দেয়। তাহলে সব কিছু তুমি করতে পারো, সেক্ষেত্রে তোমার মানসিক প্রশান্তি থাকবে, কনফিডেন্স থাকবে, তুমি ভালো করবে। তাহলে কি করতে হবে, তোমার ধর্মীয় কাজের পাশাপাশি তোমাকে পড়াশোনা একটা রুটিন বানাইতে হবে, যে কখন তুমি পড়বা, কোন সময়টা পড়বা। আচ্ছা, এখন রুটিনটা কি হইতে হবে, পারফেক্ট টাইমে হইতে হবে। তুমি মনে করলে আমি সারা রাত জেগে জেগে পড়বো, সারাদিন পরে পরে ঘুমাবো, যেটা তোমার জন্য খারাপ। এত অল্প বয়সে এই বদভ্যাস যদি তুমি রপ্ত করে ফেলো, তখন তোমার জীবনের যে অশান্তি এখান থেকেই শুরু, তোমার শারীরিক সমস্যা এখান থেকে শুরু হইতে থাকবে, ঘুম না হওয়া থেকে শুরু করে
মেজাজ খিটখিটে হওয়া থেকে শুরু করে, তোমার রিপ্রোডাক্টিভ লাইফ থেকে শুরু করে, তোমার মেন্টাল পিস থেকে শুরু করে সব জায়গায় এটা কিন্তু তোমার ইফেক্ট ফেলবে। তো চেষ্টা করতে হবে ঘুমের একটা প্রপার রুটিন রাখা, ঘুমের একটা প্রপার রুটিন রাখা, এবং সেইটা কখন হওয়া উচিত? রাত। রিসার্চ করে দেখা গেছে রাত 10টা, ঠিক আছে, রাত 10টা থেকে ভোর রাত 4টা, কয়টা? 4টা, এই সময়ের ঘুম সব থেকে ভালো হয়, এই সময়ের ঘুম সব থেকে ভালো হয় এবং ঘুমটা পরিপূর্ণ হয়। তাহলে সবাই এই সময়টা ঘুমের চেষ্টা করবে, ঠিক আছে? তারপর ধর্মীয় কাজ করলে, নামাজ কালাম পড়লে, রোজা রাখলে, তারপর যেটা করবে, পড়াশোনা একটা রুটিন করতে হবে। তোমার স্কুল থাকবে, তোমার স্কুল থাকে, তাই না? স্কুল থাকে, স্কুলের বাইরে তোমার শিক্ষক থাকে, আমরা পড়াই তোমাদের, এর বাইরে তোমার নিজে পড়ার সময় বের করতে হবে। নিজের একটা রুটিন করো, তুমি জানো তোমার কোন সময়টা ফ্রি, কোন সময়টা বাসায় থাকো, কোন সময়টা স্কুল থাকে না, নিজের একটা রুটিন করো তুমি। ওই রুটিনটা তোমার টেবিলে বা তোমার বইয়ে, তোমার খাতায় সুন্দর করে টানিয়ে রাখো, ঠিক আছে? এবং ওই রুটিন অনুযায়ী চেষ্টা করো চলার। এখন অনেকে বলবা ভাইয়া অনেক রুটিন করছি, বা রুটিন করা পর্যন্তই আমার কাজ, রুটিনটা আর ফলো করা হয় না, বা 7 দিন ফলো করি, 5 দিন ফলো করি, তখন রুটিন কই যে হারায় যায়, রুটিনের সাথে সাথে আমার সব নিয়মতান্ত্রিক ব্যবস্থাও হারায় যায়। আচ্ছা, এক্ষেত্রে কি করবা? এক্ষেত্রে তুমি প্রতি সপ্তাহে একটা রুটিন বানাবা, কারণ পুরান কাগজে হারায় যাওয়ার পসিবিলিটি বেশি, তাই না? তো আজকে একটা বানাবা, 7 দিন পর সেম রুটিনটা আবার তুমি সুন্দর করে লিখবা, লিখে আবার এখানে টানায় রাখবা। বারবার রুটিন রিনিউ করার মাধ্যমে তোমার স্পৃহাটাও নতুনভাবে জাগবে, বুঝছো? স্পৃহাটাও নতুনভাবে জাগবে। নাজমুল হাসান ভাই আমার মেসেজটা দেখেন স্যার। ও নাজমুল হাসান স্যার কি বলছে? আর একটা দিয়ে ঘুমাই, হোয়াট ইজ দিস? স্যার আমি তো 12টা পর্যন্ত পারি। পড়ি, পড়ি বানানটা হয় না বাবু। পড়ি হচ্ছে তোমার এই পড়াশোনা করার, এই যে এটা হবে, এটা তুমি যেটা লিখলা সেটা পইরা যাওয়া, পিছলায় পইরা যাওয়া, অথবা পরিধান করা, জামা পরা। তো বানানটা এটা, হ্যাঁ, ভুল করবা না, বানান শিখতে হবে একে থেকে, হ্যাঁ? তো তুমি 12টা পর্যন্ত পড়বে না, তুমি আরো আগে ঘুমায় যাবা, তুমি 11টা পর্যন্ত পড়ো, হায়েস্ট 11টার সময় তুমি ঘুমায় যাও, 11টা থেকে 5টা পর্যন্ত তুমি ঘুমায় থাকবা। সুন্দর একটা ঘুম হবে, ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়বা, ঠিক আছে? নামাজ পড়া শেষে তারপর আবার পড়তে বসবা। তুমি এইভাবে চেষ্টা করো মাই বয়, দেখবা তোমার জীবনে একটা রুটিন চলে আসবে, তুমি ইনশাল্লাহ ভালো করবা, তুমি প্রশান্তি কাজ করবে তোমার মধ্যে। ভাই আমি রাতে ঘুমাতে পারি না, তাই রাতে গল্পের বই পড়ি। না না, দেখো তুমি ঘুমাইতে পারো না, এটা তুমি যদি এখন থেকে মেনে নাও এবং সে অনুযায়ী রাতে না ঘুমাও, তোমার আজীবনের জন্য অভ্যাস হয়ে যাবে, যেটা তোমাকে পরে কষ্ট দিবে। তো ঘুমানোর চেষ্টা করতে হবে। তুমি অ্যাটলিস্ট 11টা 2 থেকে 3 ঘন্টা আগে কোনো ফোন নিবে না, কোনো স্ক্রিন টাইম তোমার যাতে না থাকে। তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু মেডিটেশন করে ঘুমায় যাওয়ার চেষ্টা করবে। তোমার প্রথম কয়দিন হয়তো ঘুম আসতে লেট হতে পারে, বাট আস্তে আস্তে তোমার এই টাইমের মধ্যে ঘুম চলে আসবে, তখন দেখবে সুন্দর রুটিনে তুমি চলে আসছো। তারপর স্যার নিজের গলার ভয়েস কিভাবে বড় করবো? আস্তে আস্তে তুমি বয়স বাড়বে, গলার ভয়েসও তোমার ডিপ হয়ে থাকবে, কোনো প্যারা নেই। আচ্ছা ভাই আমার ঘুম অনেক ভালো, ভেরি গুড। প্রপার ঘুমিলে জীবনটাই সুন্দর লাগে, তাই না? আচ্ছা, তো রাতে ঘুমাইলা, সকালে উঠলা, সকালে উঠে তুমি কি করবা? সকালে উঠে তোমার প্রথম কাজ সুন্দর করে ফ্রেশ হয়ে নামাজ পড়া বা যা যা ধর্মীয় কাজ করা। নামাজ পড়ার পর তুমি যেটা সেটা করবে, তুমি এক্সারসাইজ করবে, এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার একটা কাহিনী বলি, ধরো আমি একটু চিকন চাকন, তাই না? কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া একটু কম করি, যাই হোক, কিন্তু আমি যে খুব বেশি জিমে যাই, এক্সারসাইজ করি, এরকম কিন্তু না। আচ্ছা, তারপর কি হলো? তারপর কোভিড আসলো, তোমরা তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ো, তাই না? কোভিড আসলো 2020 সাল। তো আমার কলেজ বন্ধ হয়ে গেল, মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেল, আমি বাসায় গেলাম, আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কোনো কাজকর্ম নাই, সুন্দর জীবন চলছে। বাট কিছুদিন পর আমি ফিল করলাম আমি অনেক অলস হয়ে যাচ্ছি, যেটা আমার জন্য খুবই খারাপ। তারপর রাত জাগার একটা বদভ্যাস তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আগের মতো যে একটা ফিটনেস ফিল করতাম যে নিজের বডির সাথে, সেই ফিটনেসটা পাচ্ছি না, একটু অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, ঠিক আছে? এবং এর পাশাপাশি কি হলো, আমার একটু স্ট্রেস কাজ করা শুরু করলো, মানসিক প্রশান্তি একটু বিঘ্নিত হলো, যে আমি তো আগে আর একটু ফিট ছিলাম, এখন এরকম কেন হয়ে যাচ্ছি, মনটা ভালো লাগছে না। তখন আমি যেটা করলাম, আমি
অনেক কিছু ভেবে দেখলাম, ওকে ইটস টাইম টু রিস্টার্ট। যা করছি করছি, এখন আমাকে অ্যাটলিস্ট এক্সারসাইজটা শুরু করতে হবে, একটা প্ল্যানিং আসতে হবে, একটা প্রপার রুটিনে আসতে হবে। তখন আমি কি করলাম, এক্সারসাইজ শুরু করলাম, বুঝছো? তখন আমি এক্সারসাইজ শুরু করলাম বাসার মধ্যেই, এবং আমি প্ল্যান করলাম আমি অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট, সেটা তোমাদের ছোট মানুষ তো সেটা 15 থেকে 20 মিনিট হোক, এক্সারসাইজ করব প্লাস মেডিটেশন করব। এই জিনিসটা আমি করব, এটা আমি ডিসাইড করলাম। বুঝছো, এটা ডিসাইড করলাম, দেন এজ ইউজুয়াল আমি করা শুরু করলাম। ট্রাস্ট মি, এটা শুরু করার পর, মেডিটেশনটা করার পর, প্রথম যেদিন আমি করছি আমার এত ভালো লাগছে, এত প্রশান্তি কাজ করছে, মনে ছিল যে এতদিন কই ছিলাম, কেন এগুলো করে নেই। এভাবে তোর 1 মাস গেল, 2 মাস গেল, কারণ অনেকদিন লকডাউন ছিল তখন। দেন গ্র্যাজুয়াল আমি ফিল করলাম আগের থেকে আমি বেশি ফিট লাগতেছি নিজেকে, আগের থেকে আমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়তেছে, আগের থেকে আমি প্রশান্ত থাকতে পারতেছি, আমার মানে রাগ বা ক্রোধ যাই বলো অনেক কমে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল বেশি করতে পারতেছি আমি। এই চেঞ্জগুলো আমি নিজের মধ্যে লক্ষ্য করছি। সো ট্রাস্ট মি, বড় ভাই হিসেবে বললাম, তোমরা যদি এই জিনিসগুলো এখন থেকে ক্রিয়েট করো নিজের মধ্যে, এই রুটিনটা ফলো করো। মেডিটেশন হচ্ছে ধ্যান করা, বুঝছো? ধ্যান করা, তুমি লাইটটা বন্ধ করে সোজা করে হয়ে ধ্যান করবা, জিকির করবা, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিবা স্লোলি, দেখবো অনেক ভালো লাগবে। আজকে 5 মিনিট করো, দেখবো অনেক ভালো লাগবে। ঠিক আছে? তোমার টেনশন কমে যাবে, টেনশনে যে চুল পড়ে যাচ্ছে এই প্যারাটা কমে যাচ্ছে, বুঝছো? দেখবো তুমি অনেক শান্ত থাকতে পারতেছো, তোমার রাগ উঠতেছে না, তুমি অনেক কিছু শান্তভাবে চিন্তা করতে পারতেছো, তোমার ব্রেইন খুলে যাবে, ব্রেইনের দরজা খুলে যাবে। তো মেডিটেশন এক্সারসাইজ এই জন্য খুব ইম্পর্টেন্ট, এটা জীবন থেকে নেওয়া একটা শিক্ষা। তো এই শিক্ষাটা এখন থেকে তোমরা নাও, এখন থেকে ফলো করো। এই আমার সাথে কেউ 7 ডেজ চ্যালেঞ্জ নিবা? আজকে আমি একটা চ্যালেঞ্জ শুরু করতে চাই, 7 ডেজ চ্যালেঞ্জ। কে কে এই চ্যালেঞ্জ বা এই রুটিনটা নিতে রাজি বলো? 7 ডেজ চ্যালেঞ্জ বলো। পড়া বেস্ট টাইম কখন আমি বলতেছি, 7 ডেজ চ্যালেঞ্জ। বলো কে কে আছো, ভাইয়ের সাথে আছো, হাত তুলো হাত তুলো। আচ্ছা, একদম বলছে আমি ওকে আমি নিব, ভেরি গুড, আমি নিব, আসো তোমার চ্যালেঞ্জটা দেই, 7 ডেজ চ্যালেঞ্জ টাস্ক। ঠিক আছে, 7 ডেজ টাস্ক। আচ্ছা, কি কি, চলো আমরা শুরু করি। তাহলে এটা সবাই লিখে ফেলো। প্রথম কাজ, সকালবেলা, সকালবেলা বা ভোরবেলা তুমি উঠে যার যার ধর্মীয় কাজ সম্পন্ন করবে, মুসলমানের নামাজ পড়বে। ঠিক আছে, নামাজ, আমি যেহেতু মুসলমান তো আমি অন্যান্য ধর্ম সম্পর্কে তো জ্ঞান খুব একটা নাই, তাই না? তো এটা নিয়ে শুরু করলাম, নামাজ ধরো মুসলমান, নামাজ হিসেবে শুরু করলাম। তারপর তুমি মুক্ত বাতাসে, মুক্ত বাতাসে, ঠিক আছে, বাসার সামনে হোক, ঠিক আছে, জানালা খুলে হোক, 5 মিনিট, 5 মিনিটস কোন রকম চিন্তা বাদ দিয়ে ওইখানে দাঁড়ায় থাকবা, বসে থাকবা, ওই জায়গায় ধ্যান করবা, মেডিটেশন করবা, 5 মিনিট মেডিটেশন। আচ্ছা, তারপর অ্যাটলিস্ট 10 মিনিট এক্সারসাইজ। কি এক্সারসাইজ ভাই, আমার কি জিমে যেতে হবে? নো, বাসায়, বাসায় তুমি 5 মিনিট দৌড়াও, জগিং করো, ঠিক আছে, কয়েকটা পুশ আপ দাও, ঠিক আছে, উঠবস করো, পিটি করো, স্কুলে পিটি করায় না, পিটি করো, বাট 10 মিনিট তুমি এক্সারসাইজটা ঠিক ভালো মতো করো। ঠিক আছে, 10 মিনিট মিনিমাম, মিনিমাম 10 মিনিট। আচ্ছা, তারপর তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে একটা ভালো ব্রেকফাস্ট করো, গুড ব্রেকফাস্ট, সকালের নাস্তা খাও। তারপর বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে, সৃষ্টিকর্তার নাম নিয়ে তুমি পড়তে বসো। একজন আমাকে বলছো না ভাই পড়ার সব থেকে ভালো টাইম কোনটা? পড়ার সব থেকে ভালো টাইম হচ্ছে তোমার এই সকালবেলা। সকালবেলা দেখো একটা শান্তি কাজ করে, এটা শান্তি কাজ করে। এটা রমজানের পরে বলছি,
এটা রমজানের পরে, এটা রমজানের পরে, বুঝছো? এটা রমজানের পরে, এটা তুমি রমজানের পরে শুরু করবা। এখন রোজা রাখো, এমনিতেই টায়ার্ড হয়েছে ছোট মানুষ, তো এখন তো এক্সারসাইজ করলে আরো প্যারা খাই যাবে, বুঝছো? এটা রমজানের পরে, আফটার রমজান, লিখে দিই আফটার, আফটার ঈদ। কোন ঈদ? ছোট ঈদ মানে এই ঈদ, হ্যাঁ, আফটার রমাদান লিখে দিই। আচ্ছা, তো যে বলেছিলে ভাইয়া পড়ার সবচেয়ে বেস্ট টাইম কোনটা, পড়ার সব থেকে বেস্ট টাইম সকালবেলা। হ্যাঁ, কোরআন পড়া ভেরি গুড। তুমি জানো কি, কোরআন শরীফ পড়লে সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে তোমার ব্রেইনে একটা ওয়েভ আছে, আলফা ওয়েভ, একটা তরঙ্গ, আলফা তরঙ্গ, ওইটা অনেক অনেক বেড়ে যায়। এবং ওই তরঙ্গের এত ক্ষমতা, ওই তরঙ্গ তোমার স্মৃতিশক্তিকে অনেক বাড়ায় দেয়। তুমি পড়া আগে যেটা 10 মিনিট লাগতো, তখন সেটা 8 মিনিট লাগবে, 7 মিনিট লাগবে। তো পড়া বেশি মনে রাখতে পারবা, পড়া বেশি মনে রাখতে পারবা। তো এই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, পড়তে বসো, তুমি পড়াশোনা করো। কখন ঘুমাবা? ওই যে বললাম, ঘুম চেষ্টা করতে হবে এই 7 ডেজ চ্যালেঞ্জের মধ্যে, ঘুম চেষ্টা করতে হবে রাত 10টা থেকে অথবা 11টা থেকে, বাট এর বেশি না, এর বেশি না ভাই, এর বেশি না। ভোর রাত 5টা অথবা 6টা, কেউ যদি আরো আগে উঠতে চাও ওকে ডান, বাট এই টাইমে তুমি ঘুমানোর চেষ্টা করবে। ঘুম থেকে উঠে তুমি এই কাজগুলা করবে, প্রতিদিন গোসল করবে, প্রতিদিন অ্যাটলিস্ট, প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট, অ্যাটলিস্ট 20 মিনিট ফ্যামিলির সাথে, বাবা মার সাথে, ছোট ভাই বোনের সাথে, ফ্যামিলির সাথে আড্ডা দিতে হবে, সুস্থ আড্ডা দিতে হবে, ফ্যামিলি সম্পর্কে জানতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট আড্ডা দিও বাবা মার সাথে, দেখবো কত শান্তি যে কাজ করে। যখন বাবা মা হাসে মনে হয় যে পৃথিবীটা জান্নাত, বুঝছো? খেয়াল করবা, এরকম ফিল হবে। 20 মিনিট আড্ডা দিবা বাবা মার সাথে, উইথ ফ্যামিলি মেম্বার্স। তো এই টাইমে তুমি ঘুমাইতে যদি পারো, সকালে উঠো, সকালে উঠে আমরা এই কাজগুলা করে পড়াশোনা করো, দেন স্কুলে যাও, স্কুল থেকে এসে পড়াশোনা করো, তারপর রাতে 20 মিনিট আড্ডা দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে যদি ঘুমায় যাও, তুমি 7 দিন এই রুটিন ফলো করবা, 7 দিন এই রুটিন ফলো করবা। পড়াশোনায় মন বসে না ভাই, গা মেজমেজ করে, পড়তে বসলে ঘুম আসে, পড়াশোনা মনে রাখতে পারি না, বাবা মার সাথে অশান্তি চলতেছে, বন্ধুর সাথে কলহ চলতেছে, সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে, বুঝছো? সব সমস্যার সমাধান ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা এখান থেকে, বুঝছো? আচ্ছা, ওকে। তো কে কে রাজি এই 7 ডেজ চ্যালেঞ্জ নিতে? রমজানের পরে 7 ডেজ চ্যালেঞ্জ নিবা, এবং 7 দিন পর এই সবগুলা ঠিকঠাক মতো করতে পেরে, অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। দেন 7 দিন আগে তোমার কেমন অবস্থা ছিল, 7 দিন পরে তুমি কেমন অনুভব করছো, সেটা কিন্তু শিখবো জিতবো, সুন্দর করে আমাকে জানাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি তো ঘুমাইতে যাবে কয়টায়? তোমার প্ল্যান হচ্ছে কি 10টা থেকে 11টায় তুমি ঘুমানো। তুমি এর 2 ঘন্টা আগে, কয়টা আগে, 2 ঘন্টা মানে রাত 8টা থেকে 9টার পর, অথবা 8 এবং 9, 8টা অথবা 9টার পরে কোনো ফোন, ল্যাপটপ, ফেসবুক, চ্যাটিং এইগুলা করতে পারবা না রাত 8টা থেকে 9টার পরে। তখন দেখবা ঘুমটা ভালো হবে, তখন দেখবা ঘুমটা ভালো হবে। আই এম রেডি, আমি নিব স্যার, ভেরি গুড। তাহলে তোমরা রোজার পরে 7 দিন, অ্যাটলিস্ট 7 দিন, ইউ উইল ফিল দ্য চেঞ্জ। তুমি দেখবা তোমার ভালো লাগছে, তুমি দেখবা তোমার মধ্যে ভালো হ্যাবিট গ্রো করছে, তুমি দেখবা তোমার শারীরিকভাবে ভালো লাগছে, তুমি দেখবা মানসিক প্রশান্তি কাজ করছে, তুমি দেখবা তোমার অন্যান্য কাজে দক্ষতা বাড়ছে, তুমি ভালো করতেছো, সবকিছু করছো। ডিনার টাইম, ওই যে পড়াশোনা করে ডিনার টাইম করে ফেলো, 8টা 9টা তুমি খেয়ে ফেলবা। স্যার ভেরি হার্ড টাস্ক, না রে ছোট ভাই, এত হার্ড না, এটা তুমি চেষ্টা করলেই পারবা। আচ্ছা, এখন মানুষ চেষ্টা করে এভারেজ জয় করে ফেলছে, তুমি পারবা না? খেলোয়াড়রা কত ফিট থাকে দেখছো, সাকিব আল হাসান, তারপর হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে, এভরি ভিলিয়ার্স। এই তোমরা ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো কেউ? এই ছেলেরা ক্রিকেট ফুটবল খেলা দেখো? আচ্ছা, আমি তো করবোই, ভেরি গুড, দ্যাটস দ্য ডিটারমিনেশন। এরকম ডিটারমাইন্ড থাকতে হবে। আচ্ছা,
আচ্ছা 9:30 পর্যন্ত শিখর ক্লাস, সেই ক্ষেত্রে তোমার টাইম হবে 9:30, ক্লাসটা কইরেই চলে যাবা 9:30। যেদিন 9:30 পর্যন্ত ক্লাস থাকবে 9:30 পর্যন্ত তুমি ফোন বা ল্যাপটপের সাথে থাকবা, এরপরেই বের হয়ে যাবা এখান থেকে। আচ্ছা আইপিএল দেখি, বিরাট কোহলিকে চেনো বা তোমাদের ফেভারিট প্লেয়ার কে বলো তো? ক্রিকেট ফেভারিটে বা ক্রিকেটে তোমাদের ফেভারিট প্লেয়ার কে? হু ইজ দ্য ফেভারিট ক্রিকেটার? আচ্ছা ব্যাডমিন্টন দেখি, ভেরি গুড, ব্যাডমিন্টন হচ্ছে আমার প্রিয় খেলা, বুঝছো? ব্যাডমিন্টন হচ্ছে আমার প্রিয় খেলা, হইতে পারে এটা আমি একটু ভালো পারি এই জন্য প্রিয়। আচ্ছা একজন হচ্ছে ম্যাক্সওয়েল, আচ্ছা তামিম ইকবাল, আচ্ছা ধোনি, আচ্ছা আহ, সাকিবুল হাসান, আচ্ছা আন্দ্রে রাসেল, মুস্তাফিজুর রহমান। এই বিরাট কোহলি কারো ফেভারিট না? বিরাট কোহলি কেউ চেও না? কারো ফেভারিট বিরাট কোহলি না? হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট ক্রিকেট হচ্ছে বিরাট কোহলি, বুঝছো? আগে ছিল সচিন টেন্ডুলকার, এখন হচ্ছে বিরাট কোহলি। আরো ডেল স্টেইন, জিমি অ্যান্ডারসন, তারপর হচ্ছে রিকি পন্টিং, যারা অলরেডি তোমাদের অনেক ছোটবেলায় অপশন নিয়ে নিছে, না চেনারই কথা। আচ্ছা খেলা তো দেখি না, আচ্ছা যাই হোক, মাস্টার মুর্তজা, ক্যাপ্টেন ম্যাশ, হ্যাঁ। আর ফুটবলে মেসি নাকি রোনালদো নাকি নেইমার? এই যে পাওয়া গেছে একজন, বিরাট কোহলি, অ্যাভেডি ভিলিয়ার্স, ভেরি গুড, খুবই ভালো প্লেয়ার, দ্য ম্যাজিশিয়ান, মেসি, হ্যাঁ। রোনালদো কার ফেভারিট? রোনালদো আছে মানে মেসি রোনালদো, আচ্ছা যাই হোক, এখন মেসি রোনালদো আর মারামারি শুরু করে না, দুজনেই ভালো, দুজনেই ফেভারিট, তাই না? দুজনেই বেস্ট সার্ভিস দিয়েছে ফুটবলকে, বা আমরা ফুটবলটা এত এনজয় করি হয়তো এই দুইজনের জন্যই। আচ্ছা, তো ওরা কি করে, ওরা এত গেম খেলে, এত হার জিত আছে, ওরা কিভাবে এত গেম হেরে বা এত খেলা হেরে নিজেকে ঠিকঠাক মজা রাখে বলো তো? এত মেন্টালি স্ট্রং কেমনে থাকে? এত মেন্টালি স্ট্রং কেমনে থাকে ওরা? কত মানে কত ফিট থাকে? ফুটবল খেলা এক একজন 15-20 কিলোমিটার এক একটা ম্যাচে দৌড়াচ্ছে ননস্টপ 90 মিনিটের মধ্যে। তারপর হচ্ছে তোমার কি বলে, ক্রিকেট খেলায় 5 দিনে টেস্ট খেলতেছে, বা এই যে এভারেস্ট জয় করছে, যারা পর্বতারোহী এভারেস্টে চলে যাচ্ছে, তারপর হচ্ছে সাঁতার কাটতেছে, সুইমিং করছে, ব্যাডমিন্টন দৌড়ায় দৌড়ায় পুরো কোর্ট জুড়ে খেলতেছে, কেমনে পারতেছে তারা? এই স্ট্রেংথটা কোত্থেকে আসে? এই স্ট্রেংথটা আসে তাদের ফিট থাকার যে প্র্যাকটিস, সেটা থেকে আসে। তারা রেগুলার এক্সারসাইজ করে, তারা খাবার দাবার ঠিকঠাক মতো করে। তুমি কি করো? বার্গার পাইলে কোনো কথাই নাই, পিৎজা পাইলে কোনো কথাই নাই, ধুমায় খাওয়া ফেলি আমরা, তাই না? তুমিও খাও আমিও খাই অ্যাকচুয়ালি। বাট এই ফুড হ্যাবিটের কারণে কি হচ্ছে, তুমি মোটা হচ্ছ। বা ফুড হ্যাবিট কিন্তু তোমার পেটের যে একটা হেলথ, এটাকে নিয়ন্ত্রণ করে। আর পেট ঠিক তো দুনিয়া ঠিক। আর পেট ঠিক বলতে পেট ভরাকে বুঝাইছে না, পেট ঠিক থাকা বলতে সুন্দর খাবার বা সুষম খাবারে পেট ভরাইতে বুঝাইছে। পিৎজা খায় পেট ভরানো পেট ঠিক থাকা না, বুঝছো? তো ওরা কি খাবার দাবার, এই যে এরা এবার এনজয় করছে, কেমনে এনজয় করছে বলো? তারপর হচ্ছে এই যে করোনা ভাইরাসের জিনোম রহস্য, জিনোম কি জানো? জিনোম হচ্ছে একটা, বলে দাঁড়াও এটা পরে বলতেছি, যাই হোক এখানে আসি। এভারেজ জয় করে খেলোয়াড়রা খেলাধুলা করে, কেমনে করে তারা? তাদের হচ্ছে প্রপার ট্রেনিং, প্রপার ট্রেনিং, খুব ভালো করে ট্রেনিং করে। তারা কিসের ট্রেনিং নেয়? তারা ট্রেনিং নেয় রেগুলারিটির, তারা নিয়মতান্ত্রিক থাকে, রেগুলার থাকে সবকিছুতে। তারপর তারা এক্সারসাইজ করে, অনেক এক্সারসাইজ করে তারা। তারপরে তাদের খাবার দাবার দেখবা একদম টিপটপ। বিরাট কোহলি, রোনালদো, মেসি, তাদের খাবার দাবার, ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস একদম টপ নচ, প্রপার খাবার খায় তারা। আন্তাজি বার্গার খাবে না, কারণ রোনালদো যদি চায় বার্গার খাবে, মেসি যদি চায়, ধরো হচ্ছে কি বলে, ধোনি যদি চায়, তারা তো আজীবন বার্গার খাইতে পারবে, ম্যাকডোনাল্ডসে বার্গার খাইতে পারবে, তাদের এত টাকা পয়সা আছে, কিন্তু তারা খায় না, কারণ কি? ফিট থাকার জন্য। খাদ্যাভ্যাস ঠিক থাকতে হবে, তাদের ঘুম ঠিক। ধরো সে সারা রাত ঘুমায় নাই, ফুটবল মাঠে গিয়ে ঝিমাবে, দৌড়াবে, ক্রিকেট খেলায় ব্যাটিং করতেছে, বল আসতেছে, সে ঘুমায় গেছে, বোল্ড, তাই না? তো এগুলো হবে, তো তারা এই জিনিসগুলো মেনটেন করে, বুঝছো? তারা প্রপারলি এক্সারসাইজ করে, খাবার ঠিক রাখে, ঘুম ঠিক রাখে, ট্রেনিং করে, তাদের মেডিটেশন করে, যাতে সাইকোলজিক্যালি ভালো থাকতে পারে। এগুলা করার মাধ্যমে তারা শক্তিশালী হয়, শুধুমাত্র শারীরিক দিক দিয়ে না, মানসিক দিক দিয়েও তারা অনেক ভালো করে। স্লাতান ইব্রাহিমোভিচ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো করোনা ভাইরাসের জিনোম রহস্য, এটা যে আবিষ্কার করছে সে একজন বাঙালি,
এই যে তারা এত চিন্তা ভাবনা করতে পারে কেন? কারণ তাদের চিন্তা করার একটা শক্তি ডেভেলপ হয়েছে, একটা ক্ল্যারিটি আছে, স্বচ্ছতা আছে, মানে আন্তাজি জিনিসপত্রে তাদের মাথা ভরপুর না, তারা হতাশায় ভোগে না, এই জন্য তারা সুন্দর চিন্তা করতে পারে। এই জিনোমটা কি জানো? হোয়াট ইজ জিনোম? জিনোম হচ্ছে, এই বলো তো মানুষের কয়টা ক্রোমোজোম আছে? মানুষের কয়টা ক্রোমোজোম আছে বাচ্চারা জানো? প্রান্ত, তোমার কমেন্ট কেমনে দেখবো, কোথায় করছো বলো? আরিফিন সাইকোলজি বানানটা ভুলেছে, একটা হচ্ছে PSYCHOLOGY। আমি কিভাবে স্বাস্থ্যকর উপায়ে মোটা হব? আচ্ছা, তো মোটা হইতে হইলে তোমার প্রথম যেটা করতে হবে, খাবার খাইতে হবে, সুষম খাবার, প্রপার কার্বোহাইড্রেট খাইতে হবে, প্রোটিন খাইতে হবে, ডিম দুধ খাইতে হবে, ঠিক আছে? আর গুড ফ্যাট খাইতে হবে, মানে মাছের ফ্যাট খাইতে হবে, মাংসের ফ্যাট খাওয়া যাবে না, বুঝছো? আচ্ছা, তারপর কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, প্রপারলি ঘুমাইতে হবে, প্রচুর পরিমাণে পানি খাইতে হবে, নিজেকে অনেক হাইড্রেটেড রাখতে হবে, পানি শূন্যতায় ভোগা যাবে না, বুঝছো? তখন দেখবে আস্তে আস্তে তোমার হেলথ ভালো হচ্ছে, তোমার যে মোটা হইতে হবে অনেক বেশি এরকম না, তোমার হেলথ আগের থেকে ভালো হচ্ছে। স্যার মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য কতটুকু পড়া উচিত আমাদের? এখন তোমার টার্গেট হচ্ছে ক্লাস 8, তুমি ক্লাস 8 এর সিলেবাসটা খুব ভালোভাবে পড়াশোনা করবা এবং তোমার মধ্যে এই সুন্দর অভ্যাসগুলো গড়ে তুলবা, তাইলেই হবে। এগুলো অনেক পরের কথা, তারপর এত চিন্তা করা লাগবে না, জাস্ট ক্লাস 8-এ ফোকাস করো, এই ক্লাস 8টা যাতে ভালো করে তুমি পার করতে পারো এবং এই সুন্দর অভ্যাসগুলা নিয়মগুলা তোমার মধ্যে যাতে তৈরি হয়, সেগুলো হচ্ছে তোমার এখনকার কাজ। এক্স্যাক্টলি, মানুষে 46টা ক্রোমোজোম থাকে, মানে 23 জোড়া, মানে এরকম 23টা ক্রোমোজোম মা থেকে আসে, 23টা ক্রোমোজোম বাবা থেকে আসে, এই 46টা ক্রোমোজোম মিলেই তো একটা মানুষ। তাহলে দেখো দুই সেট, একটা সেট বাবা থেকে আসছে, এটা ধরো বাবা থেকে আসছে এক সেট, আর একটা সেট ক্রোমোজোম মা থেকে আসছে, তাহলে এই 23টার একটা সেট, এই 23টা আরেকটা সেট, এরকম এক একটা সেট ক্রোমোজোমকে, এক একটা সেট ক্রোমোজোমকে, মানুষের এক সেট ক্রোমোজোম কি, 23টা ক্রোমোজোমকে বলা হয় মানুষের এক সেট ক্রোমোজোম, কারণ এই 23টা ক্রোমোজোম তোমার বাবা থেকে আসছে, বাবা থেকে আসছে এক সেট, মা থেকে আসছে এক সেট, এই মিলে তোমার দুই সেট। বলছো না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, মানুষ হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? এই দেখো এখান থেকে ধরো এন আসছে, এখান থেকে এন আসছে, এই এন আর এন মিলে হচ্ছে 2n, এ হচ্ছে মানুষ ডিপ্লয়েড। ক্রোমোজোম হচ্ছে যে জায়গায় বা যে বস্তুগুলা তোমার বংশগতি নিয়ন্ত্রণ করে, তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এবং এই যে তোমার বাবা থেকে তোমার বডিতে বা তোমার দাদা থেকে তোমার বাবার বডিতে যে বৈশিষ্ট্যগুলো আসছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, বহন করে হচ্ছে তোমার ক্রোমোজোম। তোমরা নিউক্লিয়াস পড়ছো তাই না? এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এরকম থাকে নিউক্লিওলাস, আবার এরকম গোল্লা গোলা থাকে নিউক্লিওপ্লাজম, তারপর অনেক সুতার মতো জিনিস থাকে, তাই না? এই সুতার মতো জিনিসগুলো হচ্ছে তোমার ক্রোমোজোম, বুঝছো? আমাদের দেহে ক্রোমোজোম থাকে 46টা, 46টাকে 2 দিয়ে ভাগ করলে যত হয় 23, এই 23টা আসে বাবা থেকে, আর এক 23 আসে মা থেকে, অর্থাৎ সেট হচ্ছে 23টার সেট, 23টার সেট, 23টি ক্রোমোজোমের সেট। এই 23টা ক্রোমোজোমের, 23টা ক্রোমোজোমের একটা সেটকে বলা হয় জিনোম, বুঝছো? 23টি ক্রোমোজোমের সেটকে বলা হয় মানুষের জিনোম, মানুষের জিনোম, নীল নকশা বলা হয় জিনোমকে, জিনোমকে বলা হয় নীল নকশা। এই জিনের উপর ডিপেন্ড করে তোমার বৈশিষ্ট্য প্রকাশ পায়। আচ্ছা, তো করোনা ভাইরাসের তো জিন আছে, যার কারণে তার বৈশিষ্ট্য প্রকাশ করে। এই জিন মানে হচ্ছে ভূত, জিন ভূত না, বুঝছো? এই জিন হচ্ছে তোমার ক্রোমোজোমের যে অংশটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই যে বাবা থেকে তোমাতে আসছে, তোমার থেকে তোমার বাচ্চা কাচ্চা যাবে, তার থেকে তার বাচ্চা কাচ্চা যাবে, বৈশিষ্ট্য যাবে না? তোমার চোখ দেখতে এমন, তোমার চুল দেখতে কালো, ঠিক আছে, তুমি একটু লম্বা, তোমার ছোট ভাই একটু খাটো, এই যে বৈশিষ্ট্যগুলা যে দেখা যায়, এই বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী যে বস্তুগুলা, ওই বস্তু হচ্ছে তোমার জিন, ওই বস্তু হচ্ছে জিন। স্যার ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিন হচ্ছে যখন সুতার মতো থাকে, চিকন থাকলে তার নাম ক্রোমাটিন, এই জিনিসটা যখন মোটা হয়ে যায় তখন তার নাম ক্রোমোজোম। আর এই ক্রোমাটিন এবং ক্রোমোজোমের যে গঠনগত উপাদান, যেমন একটা ওয়াল তৈরি করতে ইট লাগে, ঠিক তেমনি ক্রোমোজোম আর ক্রোমাটিন গুলার উপাদান, অর্থাৎ
এই ক্রোমোজোম এবং ক্রোমাটিন তৈরি হয় ডিএনএ দিয়ে, আর ক্রোমোজোম কি, মোটাটাকে ক্রোমোজোম বলা হয়, আর যদি চিকন হইতো এরকম হইতো তখন বলতাম ক্রোমাটিন। আর এই যে মোটা, এই ধরো মোটা, এটা হচ্ছে ক্রোমোজোম, তাহলে এটা ক্রোমোজোম জোম। আর এটা হচ্ছে টিন। টিন মানে কি জানো? টিন মানে হচ্ছে সুতা, সুতার মতো চিকন। আর এরা ধরো এই উপাদান দিয়ে তৈরি, এই ধরো এইগুলো হচ্ছে তার উপাদান, যে উপাদানগুলো দিয়ে তৈরি সেটা হচ্ছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। স্যার আপনার ক্লাস অনেক ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটাই আমি চাই, এটা আমার সার্থকতা, তাই না? তুমি যদি আমার কথা বুঝতে পারো, আমার কথার কারণে তোমার মধ্যে যদি ভালো পরিবর্তন আসে, তুমি যদি নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, পরিবারের প্রতি যত্নশীল হও, নিজের কেরিয়ার নিয়ে যত্নশীল হও, সেটাই কিন্তু আমার প্রকৃত পাওয়া, বা আমি সেটাই হচ্ছে নিজেকে সাকসেসফুল মনে করবো অ্যাজ এ টিচার যখন তোমরা এগুলো করবা। এবং স্যার ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোমের হাত পা আছে, মানে একটা ক্রোমোজোম যখন মোটা হয় তখন এরকম হয়, তুমি এরকম পড়ছো, এই যে হচ্ছে ক্রোমোজোম, এই যে একটা অংশ, এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড, ঠিক আছে? এই হচ্ছে ক্রোমাটিড। তারপরে বলছি ক্রোমোজোম হচ্ছে মোটা গুলা হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটায় যখন চিকন থাকে তার নাম হয় ক্রোমাটিন, ক্রোমাটিন। আর ক্রোমোজোম ক্রোমাটিন তৈরি করে হচ্ছে ডিএনএ, বুঝছি? আর ক্রোমাটিড কি জিনিস? এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটা বাহু, এই যে দেখো একটা পার্ট না, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই একটা পার্টকে বলা হয় ক্রোমাটিড, একটা পার্টকে বলা হয় ক্রোমাটিড, ক্রোমাটিড। স্যার করোনার জিনোম, ওই যে করোনার জিন আছে, তার একটা সেট আছে, এক সেট জিন আছে, ওই এক সেট জিনকে বলা হয় জিনোম, ঠিক আছে? স্যার নিউক্লিওটাইড কি? আচ্ছা, এই নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর, এই যে ডিএনএ এর গঠনিক একক, ডিএনএ এবং আরএনএ যে থাকে তার গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড। এগুলা যখন ওইগুলা পড়াবো তখন পড়াবো, কোনো প্যারা নেই, হ্যাঁ? আজকে আর এগুলোতে যাবো না আমরা। একদম আশা আছে 2030 বিশ্বকাপ বাংলাদেশের হয়ে খেলার, ইনশাআল্লাহ তোমার আশা আল্লাহ তাআলা পূরণ করো। এই ধরো সেজুতি, সে হচ্ছে কি করছে, ডক্টর সেজুতি সাহা, সে একজন মাইক্রোবায়োলজিস্ট, অণুজীব বিজ্ঞানী, সে জিনোম রহস্য আবিষ্কার করছে। বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়, এই যে দেখো যার ফেভারিট মাশরাফি, সাকিব, তারপর ফিমেল ক্রিকেটার জাহানারা, সালমা, ওনারা কি ফিট থাকে, ভালো কাজ করেন, এক্সারসাইজ করেন, খাবার দাবার ঠিক রাখেন, তাই তো তারা ফিট, খেলাধুলা করতে পারছে। তা বাংলাদেশে ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে গেছে, সাফ চ্যাম্পিয়নশিপ, ওরা কেন পারছে? ওদের শরীর ভালো থাকে, ওদের মন ভালো থাকে, ওদের সামাজিক অবস্থা ভালো, বা ওরা নিজেকে ভালোভাবে গড়ে তুলতে যাচ্ছে। তো তোমার কাজও হচ্ছে তুমি যেই জায়গায় যে কাজ করো না কেন, পড়াশোনায় টপ হওয়া, তুমি খেলাধুলা করলে খেলাধুলায় টপ হওয়া, তুমি সায়েন্টিস্ট হতে চাইলে সায়েন্টিস্টের যে কাতার থাকবে সেই কাতারে যাতে তোমার নাম সবার আগে থাকে, পরের শতাব্দীতে যাতে পড়ে যে হ্যাঁ একজন ছিল এক্স, এই ভাই, ওই ভাই, তারা অনেক অনেক, বা এই স্যার ওই স্যার, তারা অনেক অনেক অবদান রেখে গেছে বিজ্ঞানে, তুমি যাতে এরকম হও, মানে তুমি যে সেক্টরেই যাও সেই সেক্টরে সৎভাবে তুমি যাতে সেই সেক্টরের একদম টপ লেভেলে পৌঁছাইতে পারো, এরকম মেন্টালিটি তোমার থাকতে হবে। এবং টপ লেভেলে পৌঁছাইতে হলে তোমার জ্ঞানের সাথে সাথে শারীরিক এবং মানসিক শক্তি দুইটাই দরকার, ওইটা নিয়ে সচেতন হইতে হবে শুরু থেকেই। এবং আজকের ক্লাসটার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ছোটবেলা থেকেই এই বিষয়গুলো নিয়ে সচেতন করা, যে শরীর মন দুইটা ইম্পর্টেন্ট, সমাজ ইম্পর্টেন্ট, পরিবার ইম্পর্টেন্ট, সবগুলাকে ভালো রাখা ইম্পর্টেন্ট, সবগুলাকে নিয়ে ভালো রাখা ইম্পর্টেন্ট, ভালো থাকা ইম্পর্টেন্ট, বুঝছো? স্যার ভাই রাতে ঘুমানোর আগে কতক্ষণ আগে রাতের খাবার খেতে হবে? তো নর্মালি একটা কথা আছে কি জানো, যে সূর্যাস্তের পরে কোনো খাওয়া নয়, সূর্যাস্তের পরে কোনো খাওয়া নয়, তাহলে সূর্যাস্ত হয়ে যায় 7টার দিকে, তো তুমি যদি এর আগে খেয়ে ফেলতে পারো সব থেকে বেস্ট, বাট এত খেলে তো ক্ষুধা লাগবে, পরে ক্ষুধায় ঘুম আসবে না, এটা একটা বিপদ। তো তুমি যেটা করবা অ্যাটলিস্ট 8টা থেকে 9টার আগে খেয়ে ফেলবা, ঠিক আছে? 9টার পরে না খাওয়ার চেষ্টা করবা, বুঝছো? এখন তোমার পছন্দের ব্যক্তির কি কি কাজ আছে, যে তুমি ওরা পছন্দ করো, ও কি কি কাজ করে, এবং ওই কাজটা তোমার উপর কি কি প্রভাব ফেলে, মানে ওই কাজ থেকে তুমি কি কি শিখছো। যেমন ধরো তোমার ফেভারিট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি, বিরাট কোহলি এক্সারসাইজ করে, তো এখান থেকে তুমি কি শিখছো যে এক্সারসাইজ করতে হবে। তোমার ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান, সে ভালো করে ধরো এক্সারসাইজ করে, খাবার দাবার ঠিক রাখে, তুমি এটা লিখলা, খাদ্যাভ্যাস ঠিক রাখা তার থেকে আমি শিখেছি। ধরো তোমার ফেভারিট প্লেয়ার অ্যাবডি ভিলিয়ার্স বা মেসি, রোনালদো, তারা কি করে সময়ানুবর্তিতা
প্র্যাকটিস করো নিজের মধ্যে, তারা সময়ের কাজ সময়ে করে, তারা পাংচুয়াল। তো এখান থেকে তুমি কি শিখলে এটা লিখবে। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, ফান ওয়ার্ক। আমি হোমওয়ার্ক বলি না, ফান ওয়ার্ক, মজায় মজায় এগুলো করে ফেলবে, এগুলো হচ্ছে ফান ওয়ার্ক। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তোমার দৈনন্দিন সময় তুমি কি কি করো, বা তুমি কখন খারাপ ছিলে, কখন ভালো লাগতেছিল না, কখন একটু বেশি ভালো লাগতেছিল, কখন একটু মাথাটা ব্যথা করতেছিল, এটা লিখবা। শরীর মন ও পারস্পরিক সম্পর্কের মধ্যে যে কোনো একটা খারাপ থাকলে, এটা আমি জানি তাই না, শরীর খারাপ দুনিয়া খারাপ। তো ছোটবেলায় আমি একটা কাহিনী বলি। তো পড়াশোনা করতে হতো তাই না, তো ছোটবেলায় তো আমরা ফাঁকিবাজ ছিলাম অনেক, সবাই ফাঁকিবাজ রাখতেছে, পড়াশোনা করতে চায় না। তখন আমার মনে হইতো যে আচ্ছা আমার যদি জ্বর হয়, জ্বর হলে তো আম্মু জীবনও বলবে না যে পড়াশোনা কর, তখন শুধু আমার যে যত্নই করবে, সেবা যত্নই করবে, আমি যা খাইতে চাই তাই দিবে। আমার খুব ফেভারিট ছিল কোকা কোলা বা আরসি কোলা, বুঝছো, তারপর হচ্ছে ওই ডানু জাতীয় জিনিসগুলা। তো এগুলো আমি যাই খাইতে চাই তখন আম্মু সবই দিবে, তো আরসি কোলা তো খাইতে দেয় না, তখন হচ্ছে মোটা হয়ে যাবো, সমস্যা হবে। তো এরকম মনে হইতো যে আচ্ছা জ্বর আসলে তো ভালোই হয়, পড়াশোনা করতে হবে না, শুধু টিভি দেখবো, ফোন চাপবো, আর এগুলো এগুলো খাবো, আর আম্মু বিভিন্ন মজার মজার খাবার বানায় দিবে, এগুলো খাবো। তো পরে একদিন কি হয়েছে জানো, মানে আসলে আমার জ্বর এসে গেছে, আসলেই জ্বর এসে গেছে। এখন জ্বর আসছে, একে তো মাথা ব্যথা, শরীর ভালো লাগতেছে না, বুঝছো, অনেক অনেক খাবার আম্মু বানায় দিছে, বাট ওগুলো তো খাইতে পাই না, খাইলে বমি আসে। তখন তো বুঝলাম না, না, এটা অ্যাকচুয়ালি একটা ভুল স্ট্র্যাটেজি ছিল, এই চাওয়া আর কখনো চাওয়া যাবে না। সুস্থ থাকি, পড়াশোনা করি, হার্ড ওয়ার্ক করি, এটা ভালো। অসুস্থ হওয়া যাবে না, কারণ অসুস্থ হলে খাইতেও পারবো না, খেলতেও পারবো না, কিচ্ছুই না, মরার মতো শুয়ে থাকতে হবে। তো তখন থেকে আমি সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি সবসময়। আর সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। তুমি সুস্থ আছো, তুমি দৌড়াইতে পারো 2 পা দিয়ে, এই জন্য তোমার হয়তো মনে হয় না, বাট তুমি কি খেয়াল করেছো যার একটা পা নাই, যে বেড রিডেন, শয্যাশায়ী, সে পৃথিবীটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারে না, তার কত দুঃখ কত কষ্ট, তাই না? সো এটা তোমাকে বুঝতে হবে, সুস্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট জীবনে। আর সুস্বাস্থ্য বলতে শরীর, মন এবং সমাজ সবগুলাকে বোঝায়। কারো হাত পা সব আছে, সে দেখতে অনেক ফর্সা, কিন্তু সে পাগল, তার মানসিক ভারসাম্য নাই, তার জীবনটা কি অনেক কষ্টের না? তারও তো স্বাস্থ্য সুন্দর এটা বলা যাবে না। তো সবকিছু মিলিয়ে স্বাস্থ্য, এই সবকিছু থেকে আমার খেয়াল করতে হবে। স্বাস্থ্যই কি আমি পড়ছো, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে সম্পদ, এবং স্বাস্থ্যই সকল সুখের মূল। জীবনে সফল হওয়ার পেছনে রয়েছে সুস্থ সুন্দর জীবন যাপন করা, তাই না? সুস্থ সুন্দর না থাকলে কি সফল হইতে পারবো না? বাংলাদেশের অণুজীব বিজ্ঞানী, করোনা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সেজ্যোতি সাহা, সেজ্যোতি সাহা করোনা ভাইরাসের জিনোম আবিষ্কার করেছেন। বাচ্চারা কোনো কোয়েশ্চেন আছে? টাইম ওভার, হ্যাঁ শেষ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে আহ, কি বলে, স্ক্রিনশট নিতে পারে না এসে, স্ক্রিনশটটা নিতে দিচ্ছি, দাঁড়াও, স্ক্রিনশট নাও, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, আমরা এইভাবেই জীবন নিয়ে অনেক কথাবার্তা বলবো, কিভাবে সুস্থ থাকা যায়, ভালো করা যায়, ভালো রাখা যায়, কিভাবে পড়াশোনা করলে ভালো জায়গায় পৌঁছানো যাবে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর আমি শুধু তোমাদের স্বাস্থ্য সুরক্ষার চ্যাপ্টারটাই নিব না, আমি তোমাদের বায়োলজি কিন্তু পড়াবো ইনশাল্লাহ। তো বায়োলজির চ্যাপ্টারও আমরা একসাথে পড়াশোনা করবো, কিভাবে পড়লে ভালো হবে, আমি কিভাবে পড়তাম, বা কিভাবে পড়ে বা পড়াশোনা করি আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকে প্রথম ক্লাস ছিল, যারা যাচ্ছিলে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা মনে হয় ঈদের আগে তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস, সবাইকে ঈদ মোবারক, দাঁড়াও ঈদ মোবারকটা দিয়ে দেই, সবাইকে ঈদ মোবারক। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে ইনশাল্লাহ, বাবা আমার যত্ন নিবে, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।